So this is our eighth free live class of this free course, and in this class, I'm going to talk about in details on do verb, be verb, and have verb. এই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এগুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি বলা যেতে পারে। কারণ এদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা যদি আমাদের না থাকে, আমরা কখনোই ইংলিশে সঠিকভাবে একটা সেন্টেন্স লিখতে বা বলতে পারবো না। এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত যদি আপনারা থাকেন, আমি এতটুকু বলতে পারি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটা ক্লাস হবে। এই ক্লাসটির উপর কেউ কেউ গুরুত্ব দেয় না। অনেকেই মনে করে এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো অক্সিলারি ভার্ব। এগুলো আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করি, কিন্তু না, এদের অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো জটিলতা আছে। সেগুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখনো বাক্যে অর্থ দেয়, কখনো বাক্যে অর্থ দেয় না। তো এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কেমন, সেটা আমি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকলে আমি এতটুকু বলতে পারি, আপনার সময়টা বৃথা যাবে না, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা বা এই বিষয়টা আপনি শিখতে পারবেন, যেটা আপনার প্র্যাকটিক্যাল স্পিকিং এবং রাইটিং এর জন্য অনেক বেশি কাজে দিবে। তো আমরা তাহলে শুরু করি। মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে, সেটা হচ্ছে হিয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। তো এই বি ভার্বের সমস্ত ব্যবহার আমরা আজকে শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। অর্থাৎ বি এর একটা মিনিং আছে, একটা বাংলা অর্থ আছে, বিই, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের অর্থ হচ্ছে দুইটা মেইনলি, হওয়া এবং থাকা। অর্থাৎ এটা ডিপেন্ড করে এক্সটেনশনের উপর। আপনার এক্সটেনশনে যদি নাউন থাকে বা পার্সন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে বোঝায় থাকা। সেটা কেমন আমি দেখাচ্ছি, তার আগে একটু বোঝেন। আরেকটু সামনের দিকে আমরা যদি আসি, হিয়ার ইউ ক্যান সি, বি নিজেই একটা মেইন ভার্ব। আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি অ্যান্ড অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। বি ভার্বের এই সাতটি ফর্ম হয়ে থাকে এবং এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে বি ভার্বের বিভিন্ন ফর্ম একটা সেন্টেন্সে বসে থাকে। তাহলে এই যে একটা ভার্বের যে ফর্মগুলো হয়, এই বি ভার্বের ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন এবং বিং। এটা মূলত কি আমি বলছি, তার আগে আমরা আরেকটু দেখি, এখানে বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো, এবং পার্সন বেদে এই ভার্ব গুলো ইউজ হয়ে থাকে। যেমন সাবজেক্ট আই হলে আমরা অ্যাম ইউজ করি, হি, শি, ইট। অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ইজ বসে, উই, ইউ, দে, বা প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। এখন এই যে অ্যাম, ইজ, আর, অর্থাৎ বি ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা, এটা কিন্তু দুইটা টেন্সে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ব হিসেবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এই বিষয়টা মূলত কি একটু দেখার চেষ্টা করেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যদি আসি, তাহলে আপনাদের এই বিষয়গুলো বুঝতে একটু সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের একটা কথা বারবার বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, ইংরেজি ভাষাটা ভালোভাবে ডেভেলপ করার জন্য কনজুগেশন অফ ভার্বস বা ভার্বের ফর্ম ভালোভাবে শেখা প্রয়োজন বা শিখতে হয়, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। অর্থাৎ একটা ভার্বের টোটাল টোটাল ফর্ম থাকে পাঁচটা। আমাদের গ্রামার বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, বাট পাঁচটা ফর্মেরই দরকার আছে। কেন দরকার আছে এটা আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো ভি 1 বা প্রেজেন্ট ফর্ম, ভি 2 বা পাস্ট ফর্ম। বাকি দুইটা ফর্ম মনে করা হয় টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়, বাট না, এদেরকেও জানার দরকার আছে। ভি 4, ভি 5। যেমন মনে করেন রাইট। এই যে রাইট শব্দটার অর্থ কি, লেখা। এর পাস্ট ফর্ম আমরা কি বসাই, রোড। এইগুলোই আমরা টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করে সেন্টেন্সের সময়ের পরিবর্তন হয়, তাই না, টাইমের পরিবর্তন হয়, রিটেন। এবং এটার কন্টিনিউয়াস ফর্ম যদি বলি রাইটিং। আমার থার্ড পার্সন ফর্ম যদি বলি রাইটস। এই থার্ড পার্সন ফর্ম মানে কি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমাদের
এই এস বাই এস বসে। এখন দেখেন এইভাবে প্রত্যেকটা ভার্বেরই, প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্বের কিন্তু আমাদের ফর্ম আছে। আমি যদি বলি গো, গো মানে কি? যাওয়া। এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, থার্ড পারসন গোজ। আমি যদি বলি আপনার ড্র, এর পাস্ট ফর্ম কি? ড্রিউ। আমরা অনেকেই পাস্ট ফর্মটা চিনি না। ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। পাস্ট ফর্ম কি? ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস। তাই না? তাহলে এই যে প্রত্যেকটা ভার্বের যে ফর্ম গুলো থাকে, সি মানে কি? দেখা। পাস্ট ফর্ম স, পাস্ট পার্টিসিপল সিন, প্রেজেন্ট পার্টিসিপল সিং, থার্ড পারসন সিস। সো এই যে প্রত্যেকটা ভার্বের যে ফর্ম থাকে, বুঝেন? স্পিক মানে কি? বলা। পাস্ট ফর্ম কি? স্পোক, পাস্ট পার্টিসিপল স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল স্পিকিং, থার্ড পারসন স্পিক্স। তো এই যে প্রত্যেকটা ভার্বের যে ফর্ম থাকে, এইভাবে আমাদের এই ডু নামক যে ভার্বটা, এই ভার্বেরও একটা ফর্ম আছে। বি নামক যে ভার্বটা, এরও একটা ফর্ম আছে। হ্যাভ নামক যে ভার্বটা, এরও একটা ফর্ম আছে। যেমন এই যে ডু, এই ডু মানে হচ্ছে করা, তাই না? পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, থার্ড পারসন হচ্ছে ডাস। আমি যদি বলি বি, এই বি ই বি, এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এটা বেস ফর্মের একটা ভার্ব। আবার এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে, এটা অন্য সকল ভার্বের মতোই, বাট একটু ডিফারেন্ট। এই ভার্বটা দেখতে একটু ভিন্ন। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ডাবল ই এন বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, বাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় আর কি, ইজ বা অজ এগুলো বসানো যায়। এবার আমি যদি বলি হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মটাও হচ্ছে আমাদের হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে আমাদের হ্যাভিং, এটা থার্ড পারসন যেটা সেটা হচ্ছে হ্যাজ। সো এইভাবে প্রত্যেকটা ভার্বের আমাদের ফর্ম হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে ভার্ব গুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে, বোঝা দরকার। এখন এগুলো ব্যবহারটা কোথায়, আমি কিসের কথা বলছি, কেন এগুলো লিখছি, সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি একটা বাক্য লিখলাম আপনাদের সামনে। ফর এক্সাম্পল, হি রাইটস আ লেটার, অর্থাৎ সে একটা চিঠি লেখে। এই যে একটা বাক্য, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি বলি হি রাইটস, সে লেখে, তাহলে আমি যদি বলি হি বি, এই বি এর মানে কি? বি এর মানে হচ্ছে দুইটা। আমি আবারও বলছি, বি এর অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা। হওয়া অথবা থাকা, দুইটা অর্থ দেয় বি ভার্ব। কি কি বললাম? হওয়া অথবা থাকা। আমি যদি বলি হি বি আর ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে সে হয় একজন ডাক্তার। বাট আমরা এটা বসাই না, এই বি হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব। এর একটা প্রেজেন্ট ফর্ম আছে, সেটা হচ্ছে ইজ। এই জন্য আমি এখানে লিখি যে হি ইজ আ ডক্টর, অর্থাৎ সে হয় একজন ডাক্তার। আবার আমি যদি বলি যে হি, সে সে ঢাকায় থাকে, তাহলে হি ইজ ইন ঢাকা। বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় আছে বা সে ঢাকায় থাকে, হি ইজ ইন ঢাকা। অর্থাৎ ইজ এর মানে কিন্তু থাকা বোঝাচ্ছে। তো এটা ডিপেন্ড করবে, আমার এক্সটেনশনে যদি প্লেস থাকে তাহলে বি এর মানে হচ্ছে থাকা, যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হচ্ছে হওয়া। এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখেন, ইন দ্য সেম ওয়ে, আমি যদি বলি যে হি রোট এ লেটার, রাইটার পাস্ট ফর্ম কি? রোট আ লেটার। এর বাংলা অর্থ কি? সে একটা চিঠি লিখেছিল। তাহলে ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ, অর্থাৎ বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। বা আমি যদি বলি হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল, এরকম আসে না? আবার আমি যদি বলি যে হি উইল, আমার ফিউচার টেন্সে উইল শ্যাল বা উইল এর পরে মেইন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হি উইল রাইট, হ্যাঁ, আ লেটার, সে একটা চিঠি লিখবে। তাহলে এখানে আমাদের মেইন ভার্ব কিন্তু ওই বি। এই জন্য এই জায়গাটাতে, এইখানে আমার হি, উইলের পরে অ্যাম ইজ আর হবে না, উইলের পরে হবে বি, অর্থাৎ বেস ফর্ম বা মেইন ভার্বের যে রুট ফর্ম সেটাই বলবে বি, মানে হওয়া বা থাকা। তাহলে আপনি যদি বলেন যে হি উইল বি, আপনি যদি বলেন, আমি এটা এখানে লিখি,
হি উইল বি আ ডক্টর, অথবা আপনি যদি বলেন হি উইল বি ইন ঢাকা, তাহলে দুইটা মানে কি, সে ডাক্তার হবে অথবা সে ঢাকায় থাকবে। আবার আমি যদি বলি, বোঝার চেষ্টা করেন, আমি যদি বলি সে চিঠি লিখছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়, হি ইজ রাইটিং, তাই না, এ লেটার, সে একটা চিঠি লিখিতেছে। আবার আমি যদি বলি সে চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন আ লেটার, সে চিঠি লিখেছে। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম, অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাজ এর পর মেইন ভার্বের সঙ্গে ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে বি ভার্বেরও কিন্তু ফর্ম আছে। যেমন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি বলি হি ইজ বিং, বি এর কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ মুড কি, বিং। আর ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ডাক্তার হচ্ছে, ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসিং এর ভিতরে আছে। হ্যাঁ, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স দিচ্ছে। আবার আমি যদি বলি হি হ্যাজ বিন, বি মানে কি, হওয়া বা থাকা, তাহলে হি হ্যাজ বিন আর ডক্টর, এর মানে হচ্ছে সে একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়েছে। হ্যাঁ, আপনি এখানে বিনের পরিবর্তে বিকাম দিতে পারেন, গড দিতে পারেন, বাট বিনটা কারেক্ট। তাহলে এই যে হ্যাজ বিনটা লিখলাম, এই বিনটা এখানে কি, এটা কিন্তু মূলত মেইন ভার্ব। আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন দেখলেই মনে করি কি, মনে হয় কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভ ভয়েস। তো এটা কিন্তু প্যাসিভ ভয়েসও না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না। এই অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এই ইজ বিং দেখলে মনে করি মনে প্যাসিভ ভয়েস, বাট এটা কোনো প্যাসিভ ভয়েসও না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই যে বাক্যগুলো, এই বাক্যে বিংটাই মেইন ভার্ব, এই পরের বাক্যে বিংটাই মেইন ভার্ব, এর মানে হচ্ছে, এর মানে থেকেছে বা হয়েছে, এগুলো থাকা বা হওয়াও বোঝায়। যেমন আমি যদি বলি হি ইজ বিং ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় থাকছে। এই এই যে আমি যদি বলি হি ইজ লিভিং ইন ঢাকা, লিভিং বলি না আমরা, লিভ মানে কি থাকা, এই লিভের পরিবর্তে বিং ব্যবহার করা যায়, হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে 2 মাস, হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে ফর 2 মান্থ। হ্যাঁ, সো এইভাবে এই বিয়ের দুইটা মানে, আমি আবার বলছি, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। হ্যাঁ, তো যদি পার্সন থাকে এক্সটেনশনে, বিয়ের মানে হওয়া, যদি প্লেস থাকে বিয়ের মানে থাকা। সে যাই হোক, সব কথার এক কথা কি জানেন, মেইনলি এই যে বিষয়গুলো দেখাচ্ছি, আমার মেইন যে কথাটা, যে কথাটা আপনাদেরকে মেইনলি আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই যে am is are, was were, be been being বা do does did have has had, এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে চিনি। এই ভার্ব গুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি। আমরা এটাই মনে করি am is are প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, was were পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, এই যে have been বা has been এটা পারফেক্ট কন্টিনিউয়াস বা প্যাসিভ ভয়েসে বসে। এইরকম আমাদের একটা ধারণা আছে স্ট্রাকচার শিখে, স্ট্রাকচার মুখস্থ রেখে। কিন্তু আমি এইখানে মূলত আপনাদের কি বলতে চাচ্ছি, আমি আপনাদের এখানে বলতে চাচ্ছি, এই যে রাইট মানে যেমন লেখা, গো মানে যেমন যাওয়া, ড্র মানে যেমন আঁকা, ড্রাইভ মানে যেমন চালানো, এবং এই প্রত্যেকটা ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলি। এবং এই প্রত্যেকটা ভার্বের যেমন 5টা করে ফর্ম আছে, রাইট, রোড, রিটেন, রাইটিং, রাইটস, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, ইন দ্য সেম ওয়ে এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের 5টা করে ফর্ম আছে। এই যে am is are was were have has had do does did, এই যে been being, এগুলো শুধুমাত্র অক্সিলারি বা হেল্পিং ভার্ব না, এগুলো তাদের নিজস্ব মিনিং অনুযায়ী, নিজস্ব অর্থ অনুযায়ী অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো, ফাইনাইট ভার্বের মতো, অ্যাজ আ মেইন ভার্ব যে কোনো সেন্টেন্সে বসতে পারে। এরা যে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ হ্যাজ থাকলে যে শুধুমাত্র পারফেক্ট টেন্স, বিষয়টা এরকম না। তাদের নিজস্ব অর্থ অনুযায়ী অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো এই ভার্বগুলোরও একটা অর্থ আছে, এই ভার্বগুলোরও 5টা ফর্ম আছে। এই ভার্বগুলো যে কোনো টেন্সে বসতে পারে, অ্যাম ইজ আর যে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে এরকম না। কেউ কি আমার কথাটা বুঝতে পেরেছেন, ক্যাচ করতে পেরেছেন আমি কি বলছি? আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কখন বসে, অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কখন বসে, যখন ওই ভার্বটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু ওই am is আর was আর have has আর do does did এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এবং তাদের নিজস্ব অর্থও আছে অন্যান্য সকল ভার্বের মতো। তখন যখন তারা তাদের নিজস্ব অর্থ এবং নিজস্ব মেইন ভার্ব হিসেবে বসে, তখন তারা যে কোনো টেন্সের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট ওয়েতে বসতে পারে অন্যান্য সব ভার্বের মতো। যেমন এই রাইট ভার্বটা দিয়ে আপনি 12টা টেন্সে সেন্টেন্স করতে পারেন না,
হি রাইটস এ লেটার, হি রোট এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, হি হ্যাজ রিটেন এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, এভাবে 12টা টেন্স হবে না? হবে। তো এই বি ভার্বটা দিয়েও 12টা টেন্স হবে, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং এগুলো দিয়ে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এরা যে শুধুমাত্র অক্সিলারি, শুধুমাত্র হেল্পিং ভার্ব, অন্য একটা ভার্বের পূর্বে বসে, বিষয়টা এমন না। ঠিক আছে, অন্যান্য ভার্বের মতো এরা মেইন ভার্ব হিসেবে বসে থাকে। তাহলে এইখানে দেখেন, আমরা যদি একটু সামনে আসি, এই যে একটা ফাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, অর্থাৎ এমন কোন সেন্টেন্স, যে সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টে যে ব্যক্তি বা বস্তু থাকে, এক্সটেনশনেও সেই ব্যক্তি বা বস্তু থাকে। অর্থাৎ এইখানে যে বাক্যগুলো দেখছেন, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, এখানে যে লোকটা আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই। এখানে যে লোকটা হি সেই টিচার, যে লোকটা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। অর্থাৎ অবজেক্টে যে আছে, সাবজেক্টও সেই ব্যক্তি বা বস্তু আছে। এই অ্যাম, ইজ, আর, অজয় এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। এগুলো কিন্তু সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট কন্টিনিউয়াস। কোন টেন্সের কথা বলছি এগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি? এই অ্যাম ইজার গুলো কি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি1। বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। বুঝবো কিভাবে? যদি এক্সটেনশনে প্লেস থাকে, এই ইজের মানে, আর এর মানে, অ্যাম এর মানে থাকা, যদি পার্সন থাকে এর মানে হচ্ছে হওয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। এরপর দেখেন, এগুলো যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, জাস্ট এটার সাথে নট বসালেই হবে। অর্থাৎ রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট, ইজ রহিম এ স্টুডেন্ট, ইজেন্ট রহিম এ স্টুডেন্ট, সেইভাবে আপনি করতে পারবেন। আরেকটা বিষয় কি, এই অ্যাম ইজ আর আবার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কন্টিনিউয়াস টেন্সে। তো যখন এটা কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসবে, অর্থাৎ অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, তখন কিন্তু এই অ্যাম ইজ আর অ্যাকচুয়ালি কোনো অর্থ দিবে না। দেয়ার ইজ নো মিনিং অফ দিস ভার্ব। এরা জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করার জন্য বসে এবং বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এখানে ইজ মানে যে থাকা বা হওয়া, এই মাত্র যেটা বললাম, এই অর্থটা কিন্তু দিবে না। পেলে মানে খেলা, ওই খেলা শব্দটার অর্থ এই বাক্যে দিবে। ওই অ্যামিজার মানে হওয়া বা থাকা, ওই অর্থ কখন দিবে? যখন অ্যামিজার কোনো সেন্টেন্স বা বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। তো এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য কিন্তু মূলত এই অ্যামিজারের সাহায্য লাগে। এটা আমি আপনাদের টেন্সের ক্লাসে বলছিলাম, যে কোনো আজকেও আমি টেন্সের উপর একটা রেকর্ডেড ক্লাস পাঠিয়েছি, আপনারা যারা দেখে থাকবেন। যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে, তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। যেমন দেখেন, ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ না, তুমি কি ভাত খাচ্ছ? মানে তুমি কি ভাত খাইতেছো? আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো না? আরন্ট ইউ ইটিং রাইস, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? হ্যাঁ, এই যে কোশ্চেন গুলো দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাও আমি বলেছিলাম, দুই ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, আর বা ডাবল ইউএস কোশ্চেন। আরেকটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, অর্থাৎ তার অ্যান্সার বা তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন, আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ তারা কি ফুটবল খেলছে, ইউ ক্যান সে ইয়েস আর নো। হ্যাঁ, হ্যাঁ বা নাতে উত্তর কমপ্লিট করা যায়। বাট তার আগে যদি আমি একটা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করি, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে ওয়ার আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। অর্থাৎ আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা সিচুয়েশন অনুযায়ী যেটার প্রয়োজন হবে আপনি ইউজ করবেন, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এইখানে দেখেন, একটা সেন্টেন্স বা বাক্যকে সর্বোচ্চ কতগুলো ওয়েতে, কতভাবে ট্রান্সফর্ম করা যায়, এইটা আমাদের দেখা বা জানা খুবই দরকার, খুবই প্রয়োজন। কারণ আপনি
যত বেশি ট্রান্সফর্ম করতে পারবেন একটা পার্টিকুলার সেন্টেন্স বা বাক্যকে, তত দ্রুত আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। এইগুলো অনেকেই মনে করতে পারেন যে এই যে স্ট্রাকচার এভাবে এইভাবে করতে হয়, এটা তো আমি জানি, এটা তো আমি করতে পারি। আপনি করতে পারলেও আপনি ভেবে দেখেন এটার উপর কি আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আছে? ইনস্ট্যান্টলি একটা কনটেক্সটের উপর যখন এই ধরনের সেন্টেন্স বাংলায় আপনি ভাবেন, সেটা ইংলিশে এই স্ট্রাকচার অনুযায়ী ইনস্ট্যান্টলি কি আপনি ইউজ করতে পারেন? যেমন আমি যদি আপনাকে হঠাৎ করে একটা কথা বলি যে তারা কেন গাড়িটা চালাইতেছে না, ইংলিশ কি হবে? আপনি বলতেই পারবেন না, যদি না এটার প্র্যাকটিস আপনার থাকে। কি বললাম বলেন তো? তারা কেন গাড়িটা চালাইতেছে না, তারা কেন গাড়িটা চালাইতেছে না, তারা কেন গাড়িটা চালাইতেছে না, বলেন তো ইংলিশ কি? দেখেন আপনি পারবেন না। কিন্তু আপনি টেন্স জানেন, কিন্তু এই বাক্যটা ইংলিশে পারবেন না কেন? কারণ আপনি ট্রান্সফর্ম করার ওয়ে শেখেননি, এই ট্রান্সফর্ম করার জায়গাটাকে আপনি প্র্যাকটিস করেননি। এইটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টস কে করিয়ে থাকি পেইড কোর্সে। একটা সেন্টেন্সকে আবার কত ভাবে মডিফাই করা যায়, যেমন দেখেন ট্রান্সফর্ম করা যায়। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, মানে চালাইতেছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাইতেছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাইতেছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাইতেছে? ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? তাহলে এই যে বাক্যগুলো লিখলাম, এগুলো বাংলা অর্থ করতে পারেন? পারলে একটা স্ক্রিনশট দিয়ে নেন, করার চেষ্টা করেন। নতুন আরেকটা ভার্ব নেন ড্রাইভিং এর জায়গায়, দেখবেন অবজেক্ট একটা অটোমেটিক্যালি চলে আসবে। সেগুলোকে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করার চেষ্টা করেন, করে প্র্যাকটিস করেন। দেখবেন দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে। যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলা যায়। এটা যারা আমার পেইড কোর্সে আসছেন তারা বুঝতে পারবেন কিভাবে ধারাবাহিকতা মেনটেন করে এই প্রত্যেকটা বিষয় আপনি শিখতে পারবেন ইন ডিটেলসে। হ্যাঁ, যারা আসবেন না সবাই তো আর পেইড কোর্সে আসবেন না, বাট দেখে যান এর ভিতরে কি আছে, এগুলো দেখলেও আপনার কাজে লাগবে। পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ ওয়্যার হয়, অর্থাৎ বি ভার্বের ভি টু যেটা পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। যেমন এই যে বাক্যগুলো, হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ আর হ্যাপি, ইউ আর এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। এই যে বাক্যগুলো, এখানে অজ বা ওয়্যারটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। অজ ওয়্যার থাকলেই আমরা মনে করি পাস্ট কন্টিনিউয়াস, বাট না, এগুলো সবই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এগুলোকে বি ভার্বের সেন্টেন্স বলে। অজারটা এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। ফিউচার টেন্স আমি কি বলছি, আমাদের বি এর ব্যবহার হয়, বাট ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস বি ওয়ান। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে, অর্থাৎ আই অথবা উই হলে শ্যাল ইউজ করা যায়, কিন্তু সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যাল ইউজ করা যায় না। বাট অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার, উইল কে আপনি যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করতে পারবেন, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক। তাহলে দেখেন, বি মানে কি? হওয়া বা থাকা। আমরা শ্যাল বি বা উইল বি বসাই কোথায়? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা এরকম মনে করি, বাট ফিউচার ইনডিফিনিট টেন্সেও এই শ্যাল বি বা উইল বি বসে। অর্থাৎ এই শ্যাল বা উইল এখানে অক্সিলারি, আর বিটা হচ্ছে মূলত মেইন ভার্ব, যার বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। এটা বুঝবো কিভাবে? এক্সটেনশনে যদি পার্সন থাকে, বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে, বি এর মানে থাকা। অর্থাৎ আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি আ টিচার, তুমি শিক্ষক হবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা সেন্টেন্স আপনারা এখানে দেখছেন, এগুলো সবই কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। আবার প্যাসিভ ভয়েসও বলে ফেলবেন না কিন্তু। অর্থাৎ এই বিটা এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। যখন আপনি এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, অর্থাৎ উইল নট। এই উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্ট ফর্মে ওন্ট বলা হয়। আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। হ্যাঁ, দে ওন্ট বি ফুটবলার, তারা ফুটবলার হবে না। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, আগে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, অর্থাৎ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে? এরকম হয়। ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না? ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না? যারা আমার বইটা অর্ডার করেছেন স্পোকেন ইংলিশের, আমার যে অফলাইনে যে হার্ড কপিটা, স্পিক ইংলিশ উইথ সোনামু,
ওই বইটার ভিতরে এই বি ভার্বের চ্যাপ্টার আছে, দেখবেন 12 না 13 নাম্বার লেসনে ইন ডিটেলস এই যা যা দেখাচ্ছে এগুলো দেওয়া আছে অনেক সুন্দরভাবে। বইটা পড়লে আপনার এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। এই শ্যাল বি বা উইল বি আবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তো যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তখন কিন্তু এদের পরে আরেকটা ভার্ব থাকে, তার সঙ্গে আইএনজি হয়, যেটা মেইন ভার্ব। অর্থাৎ আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। অর্থাৎ কেউ কোনো কাজ ইন ফিউচারে বা ভবিষ্যতে করতে থাকবে বোঝায়। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। হ্যাঁ। এরপর দেখেন যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না। অর্থাৎ এইভাবে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারেন। তো এই হচ্ছে মেইনলি বিষয়। এখানে আরো অনেক কিছু আছে, বিভার্বের কিছু এক্সারসাইজও আছে। সবকিছু দেখাতে গেলে সময় চলে যাবে, আমি আবার আসবো এখানে। বাট ডু ভার্বের সাথে আমি এটাকে একটু কম্পেয়ার করব। যে কোনো বিষয় পড়তে গেলে আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে বা রিলেটেড থাকে, সেই কানেকশনটা বুঝতে হয়। যেমন দেখেন, তাহলে বি এর মানে কি, অ্যামিজার অজার। এই লেসনটাতে এক কথায় আমি যেটা আমি আপনাদেরকে বোঝালাম সেটা কি জানেন, টু সাম আপ মেইন বিষয়টা কি বললাম, আমরা যে অ্যামিজার অজয়ার বিন বিং এই যে ভার্ব গুলো চিনি, এই ভার্ব গুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি, কথাটা বুঝবেন। কিন্তু এই ভার্ব গুলো শুধুমাত্র অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে না, এদের একটা অর্থ আছে, সেটা হচ্ছে হওয়া বা থাকা। এবং এই অর্থ অনুযায়ী এই ভার্ব গুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো একটা সেন্টেন্স বা বাক্যের যে কোনো টেন্সের জন্য ব্যবহৃত হতে পারে অ্যাজ আ মেইন ভার্ব, মেইন ভার্ব হিসাবে, নট অক্সিলারি। এটা আমি এইমাত্র যেটা দেখালাম সেখান থেকে বোঝালাম। এখন দেখেন এইখানে যদি একটু আসি, তাহলে আমরা একটার সাথে একটা কম্পেয়ার করতে পারবো ভালোভাবে। এই যে ডু ডাজ ডিড এই ভার্বগুলো আমাদের কাছে খুবই পরিচিত। আমরা জানি ডু মানে করা, ডু এর বাংলা অর্থ কি, ডু যে ভার্বটা এর অর্থটা কি, করা। তাহলে দেখেন এই যে ডু ভার্বেরও তিনটা ফর্ম আছে, ডু ডিড ডান। আবার আমি যদি এটা কন্টিনিউয়াস ফর্মের কথা বলি তাহলে হচ্ছে ডুইং, এটা থার্ড পারসন ফর্ম বলি সেটা হচ্ছে ডাজ, এরকম আছে না, আছে। এখন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। কথাটা বোঝেন, এখানে ডু মানে করা, এবং এই করা অর্থে মেইন ভার্ব হিসেবে ডু কে আমি সব টেন্সেই ব্যবহার করতে পারি, 12টা টেন্সের স্ট্রাকচারেই ডু ভার্বটাকে নেওয়া যায়। কিন্তু দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, বলুন তো এই বাক্যটার অর্থ কি। ডু ইউ লার্ন ইংলিশ, যে তুমি কি ইংরেজি শেখো, তাই না। অর্থাৎ ডু মানে তো আমরা জানি করা, কর আকারে না করা। কিন্তু এই বাক্যটাতে ডু এর কি কোনো অর্থ দিচ্ছে, ইজ দের এনি মিনিং। লার্ন মানে শেখা, এই শেখা ভার্বটা অর্থ দিচ্ছে। ডুটা বসছে জাস্ট প্রশ্ন করার জন্য, জাস্ট কোশ্চেন করার জন্য। দের ইজ নো মিনিং হেয়ার অফ ডু ভার্ব। কারণ কি, কারণ এখানে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে। তাহলে মেইন কথা কি জানেন, ডু ডাজ ডিড এগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এদের অর্থ করা, এরা অর্থ দেয়, এরা তাদের ফর্ম অনুযায়ী যে কোনো টেন্সে বসতে পারে। বাট যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, অর্থাৎ নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে, তখন এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না, অর্থটা ওই বাক্যের যে মেইন ভার্ব থাকে সেইটাই দিয়ে থাকে। এখন কিভাবে সেটা হচ্ছে একটু বোঝেন। এই যে ডু এর অর্থ করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো সেন্টেন্সের যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন কি বলছি, কিন্তু এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্স এর 12 ধরনের স্ট্রাকচার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে। এখানে কি বলা হচ্ছে বলেন তো, আমি আপনাদের টেন্সের ক্লাসে এটা বলেছিলাম বা দেখিয়েছিলাম, আমাদের টেন্সের স্ট্রাকচার ইংলিশে কয়টা, 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর মেইন যে সেন্টেন্স, মেইন যে বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোর ভিতরে
10টাতেই অক্সিলারি ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে, তারপরে মেইন ভার্ব। কিন্তু দুটো টেন্সের স্ট্রাকচারে সাবজেক্টের পরেই মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এখন এইটার কথা কেন বলছি যে 10টাতে আছে দুটোতে নেই? এর কারণ হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে ওই সেন্টেন্স বা বাক্যের অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু যেমন এইরকম একটু যদি সেন্টেন্স গুলো দেখেন আপনারা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই এম ইটিং রাইস, আমি নেগেটিভ কিভাবে করব? আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। জাস্ট অ্যামটা অক্সিলারি ভার্ব, ইটিংটা এখানে মেইন ভার্ব। অ্যাম এর সাথে নট বসালেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। সো এইভাবে কিন্তু আমরা এখানে নেগেটিভ করতেছি। এখন আরেকটু বোঝেন, এইভাবে নেগেটিভ করার পর আমি যদি ইন্ট্রোগেটিভ করতে চাই, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। এটাকে ইয়েস নো কোশ্চেন বলে, যে আই এম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে? আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাচ্ছ? হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি কাজটা সম্পন্ন করেছে? হ্যাভ আই ইটেন মাই ডিনার, হ্যাজ ই ফিনিশ হিজ হোমওয়ার্ক, ওয়ার দে প্লেইং ফুটবল, ওয়াজ আই সিঙ্গিং আ সং। অর্থাৎ সব টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ আমরা করতে পারছি। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। কিন্তু এই এই বাক্যগুলোকে আপনি কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন? আই প্লে ফুটবল, আপনি কি আই প্লে নট ফুটবল বলবেন? হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এগুলো হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য মূলত আমাদের এই ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে আমরা ডিড এর ব্যবহার করি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ বসে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, নেগেটিভ কি? আই ডো নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ড্র পিকচার, দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং। সো এইভাবে কিন্তু আমাদের এই সেন্টেন্স গুলো নেগেটিভ হচ্ছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম থাকে, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। ভার্বের সাথে কি বসে বলছি? এস বা ইএস। যখন আপনি নেগেটিভ করছেন ডাজ বসছে, ডাজ মানে ওই ডু ভার্বের সাথে এস বা ইএস টা বসে যায়। তো যখন ডাজ বসছে তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, মেইন ভার্বের সাথে আর ওই এস বা ইএস থাকবে না। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। হি সিংস আ সং, হি ডাজ নট সিং আ সং। রহিম draws a picture, Rahim does not draw a picture. It has a red color, it doesn't have a red color. কেউ এই বাক্যটা কি বোঝেন? It has a red color আমি এখানে লিখছি, নেগেটিভে বলছি it doesn't have a red color। এটা কেন হলো? অনেকে এগুলো সঠিকভাবে ইউজ করতে পারে না। আপনারা এই সেন্টেন্স গুলো নেগেটিভ এইভাবেই করেন, যে ইট হ্যাজ নট এ রেড কালার। আই হ্যাভ আ কার, আই হ্যাভ নট এ কার। হি হ্যাজ এ কার, হি হ্যাজ নট এ কার। হি হ্যাড এ কার, হি হ্যাড নট এ কার। আমরা এইভাবে বসাই, কিন্তু এটা বসাবো না। কেন বলছি? করিম ড্রাইভস এ কার, করিম একটা গাড়ি চালায়। করিম ডাজেন্ট ড্রাইভ আ কার, করিম গাড়ি চালায় না। ঠিক আছে? তো এইভাবে ইন্টারোগেটিভটা ওইভাবে আপনারা করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? সাবজেক্টের পরে ভি টু, অর্থাৎ মেইন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বসে। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন ডিডের ব্যবহার করতে হয়। ডিডটা কি? ডু ভার্বের পাস্ট ফর্ম। যখন আপনি ডিডের ব্যবহার করছেন, মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকে না, সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? দেখছেন বাক্যগুলো? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভি টু, অর্থাৎ মেইন ভার্বের যে পাস্ট ফর্মটা থাকে সেটা ইউজ করতে হয়। নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিড এর ব্যবহার করতে হয়। যখন ডিড ব্যবহার করবেন মেইন ভার্বের সাথে আর এস বাই এস থাকবে না। বোঝার চেষ্টা করেন।
হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। দেখেন, আই মেট হিম, এম ডাবল ই টি, মিটের পাস্ট ফর্ম মেট। আই ডিডেন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? হি ড্র হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? তো এইভাবে এই বাক্যগুলো হয়। এখানেও আমি দেখিয়েছি কিভাবে একটা বাক্যকে বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম করা যায়। যেমন দেখেন, অনেকগুলো আছে, এগুলো দেখাতে গেলে সময় চলে যাবে, অনেকগুলো আছে। বাট এখানে দেখেন এটা, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল? হোয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। দেখছেন, এই যে একটা বাক্যকে কিভাবে আমি ট্রান্সফর্ম করতেছি, এই ট্রান্সফর্ম করাটা আমাদের শিখতে হবে। কি বললাম বলেন তো? একটা বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারি, সেটা আমি এখানে দেখিয়েছি। বোঝা যায়? কেউ বুঝতে পারছেন আমার কথা? কি বোঝা যায়? আমার আমার পিডিএফ পাবেন। আমার আমার পেইড কোর্সের স্টুডেন্ট আছেন এখানে কেউ, যারা গতকাল পেইড কোর্সে ক্লাস করেছেন, ভর্তি হয়েছেন? আছেন কে? আছেন? আচ্ছা, যারা যারা আমার পেইড কোর্সে, ঠিক আছে, যারা এখানে আমার পেইড কোর্সের স্টুডেন্ট আছেন, আমি আপনাদের গত ক্লাসে একটা টাস্ক দিয়েছিলাম যে 24টা সেন্টেন্স ছিল, সেগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে খাতায় লিখে হোমওয়ার্কটা আমাকে সাবমিট করতে বলছিলাম। এই ক্লাসটা থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে সেটা করবেন। যে বাক্যগুলোতে হেল্পিং বা অক্সিলারি ভার্ব আছে, তার সাথে নট বসালে নেগেটিভ, সেই ওয়ার্ডটা অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। দুইটা বাক্যে থাকে না প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট, সেখানে আমরা এই ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি। এখন কি বুঝতে পারছেন? অনেকেই গতকাল বলছিলেন যে স্যার কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব। এই ক্লাসটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হবে। যাদেরকে কাজটা দিয়েছিলাম অনেকেই কমপ্লিট করে আমাকে দিয়েছেন, যারা দেননি এইভাবে করবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? ট্রান্সফর্ম করা শিখতে হবে একটা বাক্যকে। এবং আমি আপনাদের কিন্তু 24টা বাক্যের অর্থ বলে দিয়েছিলাম, বাংলা অর্থ বলছিলাম না যারা ছিলেন? হ্যাঁ। তো এটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা যে কিভাবে হবে। জাস্ট একটু ওয়েট করেন, আর একটু ওয়েট করেন, আমরা একটু সামনের দিকে যাই। এখন একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি যদি এইভাবে ট্রান্সফর্ম করতে না পারেন একটা বাক্যকে, কখনোই ডেভেলপ করতে পারবেন না। আচ্ছা দেখেন, একটা জিনিস দেখেন তো। মনে করেন একটা বাক্য লিখলাম, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি যে আমার গাড়ি নেই, সেটা কিভাবে করব? বা আমি যদি বলি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, অথবা হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, এই তিনটা বাক্যকে আমি কিভাবে নেগেটিভ করব? কেউ বলতে পারবেন? আই হ্যাভ আ কার এর নেগেটিভ সেন্টেন্স কি হবে? এনিওয়ান ক্যান সে? আই হ্যাভেন্ট এ কার। গুড। আর হি হ্যাজ আ কার? আই হ্যাভ নো কার। না। তাহলে দেখেন, আপনি বলছেন আই হ্যাভেন্ট এ কার, আই হ্যাজেন্ট এ কার, আই হ্যাডেন্ট এ কার। আমি যদি বলি যে হি গোস টু স্কুল, এই বাক্যটা আপনি নেগেটিভ কিভাবে করবেন? হি গোজ নট টু স্কুল বলবেন? কেন doesn't বলবেন বলেন? তা এখানে যদি আপনি বলেন যে হি ডাজেন্ট গো টু স্কুল, তাহলে আপনি এখানে হ্যাজ নট এ কার কেন বলেন? কথাটা বোঝেন। এখানে কি আপনি গোজ নট বলেন, হি গোজ নট টু স্কুল বলেন না তো? এই গোজটা হচ্ছে মেইন ভার্ব, এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। এই ছাড়া আর কোনো ভার্ব আছে? ইজ দেয়ার এনি ভার্ব হিয়ার? না, তার মানে এটা মেইন ভার্ব। এই হ্যাজটা দেখে কি মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? দেখলেই বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা এটাই জানি হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে। কিন্তু না, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। এই হ্যাভটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই হ্যাজটা ভার্বের থার্ড পারসন ফর্ম, এই হ্যাডটা হ্যাভ ভার্বের বি টু পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাজ হচ্ছে। এইটা কি? এটা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, গো এর পরিবর্তে গোজ হচ্ছে। তো যখন আমি এটা নেগেটিভ করছি, আমি বলছি যে হি ডাজেন্ট, কথাটা বোঝেন, হি ডাজেন্ট গো টু স্কুল, এটা বলছি না যে সে স্কুলে যায় না। তার মানে কি, এই গো মানে যাওয়া, এর থার্ড পারসন হচ্ছে গোজ, এটা কখন বলছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর যখন আমি নেগেটিভ করছি, এই ডাজ ব্যবহার করছি, ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটার গোস থাকবে না, কারণ ডাজও থার্ড পারসন, গোজও থার্ড পারসন, পরপর দুটো থার্ড পারসন ভার্ব পাশাপাশি বসতে পারে না, এই জন্য ডাজ বসালে এই গোসটা গো হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। কি বললাম, ডাজ বসালে গোসটা গো হয়ে যাচ্ছে, এই জন্য আমি বলছি হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে এই গোসটা মেইন ভার্ব, এখানে এই হ্যাভটা তো মেইন ভার্ব। তো আপনি যদি বলেন আই হ্যাভ নট এ কার, এটা কি হবে? আমি যদি বলি আই রিড বুক, আমি একটা বই পড়ি, এখন আপনি যদি এটা নেগেটিভ এরকম করেন, আই রিড নট এ বুক, এটা কি আমার কোনো সেন্টেন্স হলো? মেইন ভার্বের সাথে নট বসায় কি কখনো নেগেটিভ করা যায়? তাহলে এই হ্যাভ 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 নট একার কেন বলেন আপনারা? এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, এই হ্যাভ কি, এটা প্রেজেন্ট ফর্ম না, ভি ওয়ান না, ডু যেমন প্রেজেন্ট ফর্ম, স্পিক যেমন প্রেজেন্ট ফর্ম, সি ড্রাইভ ড্রয়ের মতো হ্যাভটা প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ আ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার নিয়ম কি? ডু বা ডাজ এর ব্যবহার করা। তাহলে আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি নেই। আই হ্যাভ নট আর কোনোদিন বসাবেন না, এটা কখনোই হয় না। তাহলে তো গোজ নট বসাতে পারতেন, রিড নট বসাতে পারতেন, এরকম কি বসান? আমরা তো বসাই না, তাহলে আপনি হ্যাভ নট কেন বসাবেন? হ্যাভ মেইন ভার্ব, নেগেটিভ করতে গেলে এই ডু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার দেখেন, এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ, মানে প্রত্যেকটা ভার্বে থার্ড পারসন ফর্ম মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা হয়, যেমন রাইট থেকে রাইটস, গো থেকে গোজ, ড্র থেকে ড্রস, ড্রাইভ থেকে ড্রাইভস, সি থেকে সিস। কিন্তু এই হ্যাভ থেকে আমার এরকম হ্যাভস হচ্ছে না, এটা কোনো ফর্ম না। আমার হ্যাভের থার্ড পারসন ফর্ম বা বি ফাইভ হচ্ছে হ্যাজ। এই জন্য আমি বলি যে আমাদের পাঁচটা ফর্মই শিখতে হয়। এটা কি আমরা এরকম হ্যাভস বসাচ্ছি? বসাচ্ছি না। তাহলে কি, তাহলে কি বিষয়টা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এই যে হি হ্যাজ আ কার, এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি গোস টু স্কুল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে গোস বসছে, তো এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হ্যাজ বসছে, কারণ হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হ্যাজ। আমি যখন এটা নেগেটিভ করব, যেহেতু সাবজেক্ট হি, আমি ডাজ বসাবো। তো যখন আমি ডাজ বসাচ্ছি, হি ডাজেন্ট, তখন আর ওই হ্যাজ থাকবে না। কারণ কি, এখানে গোজ আর থাকে, আমি যদি এটা নেগেটিভ করি, গোজটা কি হয়ে যাচ্ছে, গোজটা কি হচ্ছে নেগেটিভ করলে, গো হয়ে যাচ্ছে না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসছে না। তো এই হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। তাহলে হি ডাজেন্ট হ্যাভ আ কার। তাহলে বলেন তো, আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। এগুলো খুবই সিম্পল, খুবই বেসিক গ্রামার। অনেকেই ভালো ইংরেজি জানা সত্ত্বেও এই সিম্পল বিষয়গুলো জানে না, আর এগুলো না জানার কারণে বিভিন্ন টাইমে কনফিউশন ফেস করে। ইভেন কনফিউশন কি, সে নিজেও জানে না যে সেই জায়গা পারে না, সে নিজেও জানে না, কারণ সে তো ওই হ্যাভ নট হ্যাজ নট বলতে অভ্যস্ত। কিন্তু এটা যে গ্রামাটিক্যালি সম্পূর্ণ ভুল। যখন একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যাবেন, আপনার এক্সামিনার আপনাকে এখানে মার্ক কাটবেই কাটবে। কিন্তু সিম্পল কনভারসেশনে একজন মানুষ যখন আরেকজনের সাথে কথা বলে, এসব ভুল কেউ বললেও, কেউ বুঝতে পারলেও তারা ধরাই দেয় না, কারণ সে তো জানে যে তার সাথে সে যে কথাটা বলছে, সে কি বলতে চাচ্ছে, সে তো বুঝতে পারে, অপোজিট পার্সনটা বুঝতে পারে যে আমাকে ওই লোকটা এই কথাটা বলছে, আমি তো বুঝতে পারতেছি, তার একটু ভুল হলেও সমস্যা কি। তো বিষয়টা হচ্ছে এরকম, ওই ভুলটা সারা জীবন থেকে যায়। কিন্তু এগুলো যদি আপনি সংশোধন না করেন, আপনি কোনোদিনও ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। তাহলে দেখেন, আমি যদি বলি এইভাবে যে হি ওয়েন্ট টু স্কুল, কথাটা বোঝেন। আমি যদি এরকম একটা বাক্য বলি, হি ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট টু স্কুল, এর মানে কি, সে স্কুলে গিয়েছিল। এটা নেগেটিভ কিভাবে করি, হি ডিডের ব্যবহার করি না, ডিড, এই ডিড ব্যবহার করলে মেইন ভার্বটার ওয়েন্ট থাকবে। হি ডিডেন্ট গো টু স্কুল, এর মানে কি, সে স্কুলে যায়নি। তাহলে এই যে হি হ্যাড আ কার, এই যে বাক্যটা, এটা যখন আপনি নেগেটিভ করবেন, হি হ্যাড নট এ কার না, হি ডিড নট, ডিডের ব্যবহার করবেন। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হ্যাভ আ কার, হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। তাহলে আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার, হি হ্যাড আ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার। কেন? বোঝেন, হ্যাভ এর থার্ড পারসন কি, হ্যাজ, ডু এর থার্ড পারসন কি, ডাজ।
যখন বলছি হি হ্যাজ আ কার, এটা আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের থার্ড পারসন ফর্মটা বসছে। যখন আমি নেগেটিভ করছি আমার ডাজ বসাতে হচ্ছে, তো ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন। ডাজ বসালে আর হ্যাজ থাকবে না, ডাজও থার্ড পারসন, গোজও থার্ড পারসন। ডাজ বসালে গোজটা গো হয়ে যায়, তাহলে আমি যখন এই ক্ষেত্রে ডাজ বসাচ্ছি এই হ্যাজটা হ্যাভ হয়ে যাচ্ছে, হ্যাজটা হ্যাভ হয়ে যাচ্ছে। আমি যখন বলছি হি ওয়েন্ট টু স্কুল, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। যখন আমি নেগেটিভ করছি ডিডের ব্যবহার করে করতে হয়, ডিড কি? ভি টু। ওয়েন্ট কি? ভি টু। তো যখন আমি ডিড বসাচ্ছি তখন আর ওয়েন্ট বসবে না, পরপর দুটো প্রেজেন্ট পাস্ট ফর্ম বসবে না। যখন আমি ডিড বসাচ্ছি ওয়েন্টটা হয়ে যাচ্ছে গো। তো যখন আমি বলছি হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল, হ্যাড কি? ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। আমরা অনেকে বলি কি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। অর্থাৎ যখন আমি হ্যাড বসাচ্ছি হি হ্যাড আ কার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন আমি এটা নেগেটিভ করছি আমি ডিড বসাচ্ছি, তাহলে ডিড বসালে আর হ্যাড বসবে না, কারণ পরপর দুটো পাস্ট ফর্ম ভার্ব বসে না। ডিড বসালে কি ওয়েন্ট বসছে? গো হয়ে গেছে। তাহলে ডিড বসালে এই হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। এই জন্য হি হ্যাড আ কার, হি ডিডন্ট হ্যাভ আ কার। এই হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বসে, কিন্তু সেটা কোথায় জানেন? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড এরা অক্সিলারি ভার্ব হবে। এখানে তো এরা মেইন ভার্ব, হ্যাভটাই মেইন ভার্ব, হ্যাজটা মেইন ভার্ব, এই হ্যাডটা মেইন ভার্ব। অক্সিলারি মানে কি? আরেকটা ভার্বের পূর্বে থাকে, যেমন হি হ্যাজ প্লেড ক্রিকেট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এখানে হ্যাজটা অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। এই হ্যাজের মানে থাকা বোঝাচ্ছে না, এখানে জাস্ট এই প্লে মানে খেলা করা, এই ওয়ার্ডটাই অর্থ দেয় যে সে ক্রিকেট খেলেছে। এইটা আপনি বলতে পারেন হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। অর্থাৎ হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, এগুলো আমরা কখন বসাচ্ছি? যখন হ্যাভ হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসতেছে বা অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে অন্য একটা মেইন ভার্বের পূর্বে। কিন্তু এই ভার্বগুলো নিজেরাই যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন আমরা ওই হ্যাভ নট হ্যাজ নট বসাবো না। তখন আমরা ওই টেন্সটাকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হলে ডু বা ডাজ, পাস্ট টেন্সে হলে ডিড বসায় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। কেউ কি আমার এই কথা বুঝতে পেরেছেন? এগুলো অনেক ইম্পর্টেন্ট কথা, এগুলো কেউ এত ভেঙে ভেঙে এত ডিটেলসে কেউ শেখাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আমি যাদেরকে শেখাই Yes, sir, I understood very well. আমি যাদেরকে শেখাই আমি অনেক পরিশ্রম করে শেখাই, অনেক কষ্ট করে শেখাই। যারা পেইড কোর্সে আসছেন তারা বুঝতে পারবেন কতটা ডেভেলপমেন্ট আপনি পাবেন, এবং প্রত্যেকটা ক্লাস থেকেই। অনেকে হয়তো বলছেন, দেখছি মেসেজ করছেন, স্যার আমি ঈদের পরে ভর্তি হতে চাই, বাট এই ঈদের আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে যাবে, প্রায় 5-6টা ক্লাস এর ভিতরে হবে। এই 5-6টা ক্লাস যারা এগোয় যাবে তারা কত দূর এগোয় যাবে আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। এখনো পর্যন্ত যারা আসতে চান আগামীকাল থেকেই শুরু করতে পারবেন। একদম শুরু থেকে ধারাবাহিকভাবে যদি ক্লাস করতে চান, ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারছি, তারা আসবেন। আপনি ব্যর্থ হবেন না, অনেক দ্রুত সময়ের ভিতর অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি বলতে পারি। এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনি কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। আমরা নিজেরাও জানি না এই জায়গাটা আমরা ভুল করি, আমরা নিজেরাও জানি না এই জায়গার ভিতরে এত কিছু আছে বা আমাদের এই দুর্বলতা আছে। আমরা শুধু জানি এরা অক্সিলারি ভার্ব, এরা এই টেন্সেই বসে, কিন্তু না, আমাদের এদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে, একটু ডিটেলসে বুঝতে হবে। এগুলো যারা পেইড কোর্স আসবেন, এই প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ইসের পার্টে থাকে। এই হ্যাভ ভার্বের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু। এই হ্যাভ মানে আমরা জানি আছে, বাট কোন আছে জানেন? এই হ্যাভ মানে কারো অধিকারে, কারো সম্পর্কে, কারো বৈশিষ্ট্যে, অসুস্থতায়, অভিজ্ঞতায় এবং খাওয়াতে কোনো কিছু আছে। অর্থাৎ এখানে বিভিন্ন সেন্স আছে। হ্যাভ, হ্যাভ মানে আছে, বাট কোন ধরনের আছে অর্থটা এরা দেয়, এই 6টা সেন্স দেয়। এই 6টা সেন্সের ভিতরে আবার লাস্টের 2টায় প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মুড হয়, অর্থাৎ হ্যাভিং ব্যবহার করা যায়। উপরের গুলোতে হ্যাভিং ব্যবহার করা যায় না। বিভিন্ন ইয়ে আছে, এইগুলো যদি না জানা যায়, আপনি যেখান থেকে রুলস পড়েন, স্ট্রাকচার পড়েন, ইংলিশে প্রেজেন্টেশন দেন, স্পিকিং করেন, ওই ধরনের কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরি ভাবে ইংরেজি জানি। বাট আমি যাদেরকে শেখাই একদম বেসিক থেকে, একদম শুরু থেকে ধারাবাহিকতা মেনটেন করে শেখাই, যাতে করে সে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারে এবং ধারাবাহিকভাবে অনেক দ্রুত ইংলিশে প্রফেশনাল হতে পারে, এক্সপার্ট হতে পারে, ফ্লুয়েন্ট হতে পারে। সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি টিচিং দিয়ে থাকি। আবারও বলছি, যারা এখনো পর্যন্ত আসবেন আগামীকাল থেকেই ক্লাস করার ক্লাস শুরু করবেন, তাহলে প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। তো এটা রেকর্ড পিডিএফ আমি দিয়ে দিব, এরপরে আরো দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি আপনাদের এখন একটু স্পিকিং এর একটা টপিক দেখাই দিই। এই টপিকটার উপরে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন। বিশেষ করে আমার পেইড কোর্সে যারা এখানে আছেন, যারা অলরেডি ভর্তি হয়েছেন, আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। যদি আপনারা এই টপিকটার উপরে তৈরি করেন প্রেজেন্টেশনটা,
সেটা হচ্ছে, আমি আপনাদের টপিকটা দেখিয়ে দিচ্ছি। আর সবাই দেখেন ইংলিশে কিভাবে স্পিকিং করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, সার্টেন টপিকের উপর কিভাবে কথা বলতে হয়। আমরা অনেকে গ্রামার বুঝি বাট স্পিকিং করতে পারি না, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো সেটা কিভাবে নিয়ে আসতে হবে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দেখেন এইখানে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে লেজার অর পাস টাইম, অর্থাৎ অবসর সময়। হ্যাঁ, এখানে আপনি আপনার অবসর যে সময়টা সেটা কিভাবে কাটান, সেটা কিভাবে পার করেন। হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, হাউ ডু ভিলেজ পিপল অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম, কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা পার করে। অথবা অবসর সময় মানুষের কাজ বাজ গুলো কি হয়। হাউ ডু ইউ ইভালুয়েট লেজার, কিভাবে আপনি এই অবসর সময়টাকে ইভালুয়েট করেন, মূল্যায়ন করেন। এই যে কোশ্চেন গুলো বললাম, আপনি কি অ্যান্সার দিতে পারবেন, গ্রামার ঠিক রেখে অনর্গল কথা বলতে পারবেন? ইংলিশে আমরা স্পিকিং করতে পারি না। একটা কথা আমি বারবার বলছিলাম যে সার্টেন টপিকের উপর স্পিকিং করতে গেলে প্রাইমারি লেভেলে আপনার প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে। যারা যত বেশি প্যাসেজ অ্যানালাইসিস করতে পারে সে তত দ্রুত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই প্যাসেজটা অনেক সুন্দরভাবে অ্যানালাইসিস করিয়ে দিব, যে এই যে প্যাসেজটা আপনারা দেখছেন এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ, কোন ধরনের টেন্সের ব্যবহার আছে। যখন এটা আমি বলে দিব, তারপরে আপনাকে দিয়ে আমি কথা বলাবো, দেখবেন আপনি স্পিকিং করতে পারবেন। আর এই টপিকটা অ্যানালাইসিস করানোর পর আপনার রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, রিডিং স্পিড ডেভেলপ হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে তার ডেভেলপমেন্ট আপনি পাবেন। একটা প্যাসেজ অ্যানালাইসিসের অনেক গুরুত্ব, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাই কাভার করা যায়। তারপর এই অ্যান্সারটা ঢেকে দিয়ে জাস্ট কোশ্চেনটার উপরে, টপিকটার উপরে আপনাকে কথা বলতে হবে। যখন আপনি কথা বলবেন তখন আপনার স্পিকিং এর জায়গাটাও ডেভেলপ হবে। এটা কিভাবে হয় দেখেন, কত সহজে ইংলিশে স্পিকিং করা যায়। আমি এই টপিকটা একটু পড়ি, সবাই একটু মনোযোগ দেন, এটা থেকে অনেক কিছু বোঝা যায়। লেজার ইজ দ্য পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, বলছে অবসর একটা সময় যেটি কাটানো হয়, যেটি পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। ইজ স্পেন্ট, ইজ প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, এটা হচ্ছে জাস্ট একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখান থেকে বাক্যটা শুরু, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদের সারাক্ষণ বা বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর উই পাস ইট ইন আ সিম্পল কেয়ারফ্রি ওয়ে, এবং যদি আমরা কিছুটা সময় পাই আমরা এটা পার করি সিম্পল কেয়ারফ্রি ওয়েতে। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার, আমরা কোনো সিরিয়াস কাজবাজ করি না আমাদের অবসর বা লেজার টাইমে। পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিজ স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, এর অর্থটা কি জানেন? এইখানে দেখেন এতটুকু ধরেই সাবজেক্টের অংশ, পিপল লিভিং ইন ভিলেজ এন্ড সিটিজ, অনেকে এটা ভুল করে, ভাবে পিপল সাবজেক্ট, এই লিভিংটা ভার্ব, বাট না। এইটুকুর অর্থ কি জানেন? একটু থাকেন লাস্ট পর্যন্ত, 10টা মিনিট টাইম দেন, দেখেন আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন এই জায়গাটা থেকে। এটার অর্থ হচ্ছে গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন, গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, তাদের অবসরটা কাটায় ভিন্নভাবে। তাহলে এই যে বাক্যগুলো এগুলো কোন টেন্সে লেখা বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভও আছে, ইজ প্লাস ভি3, ওই যে ইজ স্পেন্ড। ঠিক আছে, এবার বলছেন মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে স্পেন্ড দেয়ার টাইম ইন আ টি স্টলস টকিং অ্যামং দেমসেলস, তাদের অবসর সময়টা কাটায় চায়ের দোকানে বসে একে অন্যের সাথে কথা বলুন। ফিমেল পার্সনস গ্যাদার ইন অন প্লেস টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, অর্থাৎ মহিলারা এক জায়গায় জড়ো হয়, একজন আরেকজনের সঙ্গে কথা বলে এবং গল্প করে, হেল্প করার চেষ্টা করে। বাট ইন সিটিজ পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, কিন্তু শহরে মানুষ সাধারণত টিভি দেখে। দে ভিজিট জুস, পার্কস অ্যান্ড আদার রিমার্কেবল প্লেসেস, তারা ভ্রমণ করে চিড়িয়াখানা, পার্ক এবং অন্যান্য উল্লেখযোগ্য স্থানে। সামটাইমস পিপল স্পেন্ড দেয়ার লেজার উইথ স্পোর্টস অ্যান্ড পাস টাইমস, rowing boat, swimming, playing, enjoying various games and sports like football, cricket are very much common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastimes. Above all, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers.
Usually, I spend my leisure time with my friends. We do different types of creative activities. Actually, leisure refreshes our mind and soothe ourselves greatly. এখন দেখেন, এই যে প্যাসেজটা আমি পড়লাম, আপনি হয়তো অল্প একটু বুঝতে পারছেন বা বুঝতে পারেননি, যেটাই পড়লাম। এখন আমি যদি এই প্যাসেজের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আপনাকে একটু দেখাই এবং নিজের মতো করে অ্যান্সার তৈরি করতে করতে বলি, আপনি কিভাবে করবেন এই জায়গাটা একটু ফোকাস করেন তো। দেখেন কত সহজে, কত সিম্পল ভাবে একটা কথাকে ডিসক্রাইব করা যায় বা লেখা যায়। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এটা আমি আগের ব্যাচে পড়িয়েছি, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কম সময়ের ভিতর হয়ে যায়, না হলে আপনাদের এটা লিখে লিখে দেখাতে গেলে অনেক টাইম লেগে যেত। এটা অনেক সুন্দরভাবে আমি বুঝাই প্রত্যেকটা বিষয়। যেমন দেখেন বলছে, হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, অর্থাৎ লেজার বা অবসর সম্পর্কে আপনার আইডিয়াটা কি, আপনার কনসেপ্টটা কি। বলছে লেজার ইজ আ পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল। অবসর একটা সময় যেটি পার করা হয়, যেটি কাটানো হয় একজনের নিজের ইচ্ছায়। এটা একটা উদাহরণ বা লেজারের একটা ডেফিনেশন। দেখেন একটা সেন্টেন্স বা বাক্য কিন্তু বিভিন্নভাবে প্রাফেস করা যায়, তাই না? অর্থাৎ আপনি এভাবেও বলতে পারেন, when people get some free time or moments from their daily work, যখন মানুষ কিছু ফ্রি সময় পায় অথবা মুহূর্ত পায় তাদের দৈনন্দিন কাজ থেকে আর রুটিন, ইট ইজ কল্ড লেজার, এটাকেই লেজার বলা হয় বা অবসর টাইম বলা হয়। ইজ প্লাস ভি3, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এখন কোশ্চেন নাম্বার বি, আমাদের যে মেইন বডি পার্ট, এখানে বলছে হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। ভালোভাবে বুঝবেন, মনে রাখবেন, আপনি যখন একটা আইএলটিএস এর স্পিকিং টপিক সলভ করতে যাচ্ছেন, কিউকার টপিকের উপর অ্যান্সার প্রেজেন্ট করতে যাচ্ছেন, কোশ্চেনটা যে টেন্সে থাকে উত্তরটা সেই টেন্স মেনটেন করে দিতে হবে। হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, বলছে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি। প্রথমে একটা কমন সেন্টেন্স তৈরি করে নেওয়া হয়েছে, আমি এটা নিয়েছি। ভিলেজ অ্যান্ড সিটি পিপল অর্থাৎ গ্রাম এবং শহরের লোক, এখানে মেইন ভার্ব কোনটা, মেইন ভার্বকে কিন্তু আমি হাইলাইট করছি ওই যে স্কাই কালার দিয়ে। হ্যাঁ, স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, ভিন্নভাবে তাদের অবসরটা কাটায়। মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ, দেখেন কি বলছি, বেশিরভাগ পুরুষেরা গ্রামে স্পেন্ড দেয়ার লেজার অর্থাৎ তাদের অবসরটা কাটায়। এবার কিভাবে, দেখেন টু প্লাস ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভের ব্যবহার করছি আমি, টু টক মানে কথা বলে, অ্যামং দেমসেলস তাদের মধ্যে, ইন আ টি স্টল চায়ের দোকানে, মোর ওভার অধিকন্তু, লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড, দে স্পেন্ড দ্যার লেজার টু প্লে সাম আউটডোর গেমস, অর্থাৎ তারা তাদের অবসর সময়টা কাটায় আরো কিভাবে, কিছু আউটডোর গেমস এর মাধ্যমে, লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এক্সেট্রা। as well as they spend their leisure time to catch fish from the river। আরো সাথে আরো কি করে তারা, বেশিরভাগ গ্রামের পুরুষেরা তাদের অবসর সময়টা কাটায় টু ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার, মাছ ধরে। অর্থাৎ হাউ দে স্পেন্ড দ্য লেজার, হাউ ডু ভিলেজ পিপল স্পেন্ড দ্য লেজার। যখন আপনি অ্যান্সারটা করবেন একটু বোঝার চেষ্টা করেন, আপনার রিজনটাকে ডেসক্রাইব করতে, আপনার রিজন গুলো কি, পয়েন্ট গুলো আপনি দাঁড় করান। যে টু টক অ্যামং দেমসেলফ, টু প্লে সাম আউটডোর গেম, টু ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার। আবার রিপিট করেন, টু টক অ্যামং দেমসেলফ, ভিলেজ পিপল স্পেন্ড দ্য লেজার টু টক অ্যামং দেমসেলফ, ভিলেজ পিপল স্পেন্ড দ্য লেজার টু প্লে সাম আউটডোর গেম, ভিলেজ পিপল স্পেন্ড দ্য লেজার টু গ্যাদার সাম বেসিক to catch fish from the river. In this way, most of the female person spend the leisure time together in one place and they try to help each other. এবার পুরুষের পরে মহিলাদের কথা বলছে, যে ফিমেল পার্সন অর্থাৎ মহিলারা তাদের অবসর সময়টা কিভাবে কাটায়। গ্যাদার মানে জড়ো হওয়া, একত্রিত হওয়া, তাহলে টু গ্যাদার একত্রিত হয়ে, জড়ো হয়ে একটা জায়গায়, এন্ড দে ট্রাই এবং তারা চেষ্টা করে, টু হেল্প ইচ আদার একে অন্যকে সাহায্য করার। একবার একটু ভাবেন তো, এই যে পার্টটুকু আমি লিখলাম, এই পার্ট এবার কি না দেখে বলা যায় না কতটা সহজে, কতটা সিম্পল ওয়েতে একটা মেন্টরের অধীনে থাকলে ইংলিশ স্পিকিং করা যায়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই দেখেন আমি পুরোটা ঢেকে দিলাম, আপনি এবার আমার সাথে রিপিট করেন, এখানে ব্ল্যাঙ্ক কিছুই নাই, আপনি রিপিট করেন। আমি আপনাকে কোশ্চেন দিচ্ছি যে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট আ টপিক, দ্য টপিক ইজ লেজার টাইম অর ফার্স্ট টাইম, সো হোয়াট ইজ লেজার, অর্থাৎ অবসর সময়টা কি। এবার আপনি একটা এক্সাম্পল দেন যে লেজার ইজ আ পিরিয়ড অর্থাৎ অবসর একটা সময়, হুইচ ইজ স্পেন্ট যেটি কাটানো হয়, যেটি পার করা হয়, অনস ওন উইল, অনস ওন উইল একজনের নিজের ইচ্ছায়। বা আপনি কি বলতে পারেন, when people get some free time or moment from their daily work, it is called leisure।
যখন মানুষ কিছু ফ্রি সময় পায় তাদের দৈনন্দিন কাজ থেকে, এটাকেই লেজার বলে। আবার বলেন, বোঝার চেষ্টা করেন। পরের কোশ্চেনটা হচ্ছে আমার কি, দেখেন কত সহজে ইংলিশে স্পিকিং করা যেতে পারে। আমার পরের কোশ্চেনটা হচ্ছে, হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম। অর্থাৎ গ্রাম এবং শহরের লোক কিভাবে তাদের অবসর সময়টা পার করে। এবার এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? প্রথমে একটা কমন সেন্টেন্স নেন, বোঝার চেষ্টা করেন যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম ডিফারেন্টলি। কি বললাম? ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম ডিফারেন্টলি। এবার আপনি এক এক করে পয়েন্ট দাঁড় করান যে মোস্ট অফ দ্য মেল পারসনস ইন ভিলেজ, আমার সাবজেক্টটা কি বললাম বলেন তো? বেশিরভাগ পুরুষেরা গ্রামে, most of the male persons in village spend their leisure to talk among themselves in a tea stall. তাদের অবসরটা কাটায় হাউ, কিভাবে? টু টক অ্যামং দেমসেলভস ইন আ টি স্টল। মোরওভার দে স্পেন্ড দেয়ার লেজার টাইম টু প্লে সাম আউটডোর গেমস লাইক ফুটবল, ক্রিকেট এক্সেট্রা, অ্যাজ ওয়েল অ্যাজ দে স্পেন্ড দেয়ার লেজার টাইম টু ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার। তাহলে তিনটা সেন্টেন্স আপনি রিপিট করতে পারবেন যে most of the male persons spend their leisure to talk among themselves in a tea stall. Most of the male persons spend their leisure to play some outdoor games. Most of the male persons spend their leisure to catch fish from the river. On the other hand, কি বলবেন? এই দেখেন, on the other hand, এই লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্স গুলো একটার সাথে একটা কানেক্টেড হয়, অনেক বেশি মার্ক গ্যাদার করা যায় আইএলটিএস এক্সাম। On the other hand, most of the female person, subject change করেন, most of the female person in the same structure spend their leisure time, এবার কি কি বলতে পারেন? to gather in on place, to gather in on place, gather মানে কি? জড়ো হওয়া বা একত্রিত হওয়া। বেশিরভাগ মহিলারা তাদের অবসরটা কাটায় এক জায়গায় জড়ো হয়ে, and they try to help each other, এবং তারা চেষ্টা করে to help each other, একে অন্যকে সাহায্য করা। তাহলে আবার ওইগুলোকে নিয়ে আসেন। দেখেন, দেখে দেখে বললে হবে না, আপনি একটা টপিকের উপর আইডিয়া নেন, রিডিং করেন, অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করার পর আপনার বাসায় যে ড্রেসিং টেবিল আছে, যে আয়না আছে, যে মিরর আছে, ওইটার দিকে তাকান, আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করেন, অডিও রেকর্ড করেন, 10টা সেন্টেন্স আপনি পড়েন, সেখান থেকে যে 5টা মনে থাকবে, যে 5টা সহজ মনে হবে, সেই 5টা সেন্টেন্স আপনি বারবার বলেন, বারবার বলেন, দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার পাবেন, এই যে আমি কথা বলতে পারতেছি, তাহলে হয়তো পারবো। একটা টিচার যত ভালো ক্লাস নিক, 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। Practice, practice, and practice. Practice makes a man perfect. You all know that. So without practicing, how can you be expert and fluent in English within very short time? একটা টিচার যত ভালো ক্লাস নিক, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। এটা কোনো সায়েন্স না বা ম্যাথ না, আমি ক্লাস নিলাম, আপনি খুব ব্রেন খাটায় মনোযোগ দিয়ে বুঝলেন। নো, ডোন্ট ডু দ্যাট। আপনি যতই ইলিটারেট হন, যতই দুর্বল হন, অশিক্ষিত হন, যদি আপনার একটা হবি থাকে, একটা ড্রিম থাকে, একটা শখ থাকে যে আমি ইংরেজি শিখতে চাই, ইংলিশে কথা বলা আমার একটা স্বপ্ন, আপনি আসেন, আমি আপনাকে শেখাই দিব। এটা কঠিন না, এটার জন্য আহামরি কোনো ব্রেন লাগে না, এটা যত দুর্বল স্টুডেন্ট পারা পারা যায়। শুধু কারেক্ট কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক ফলো করে মেন্টরের অধীনে থেকে এগোতে হয়। কি কি বললাম মনে আছে সেন্টেন্স গুলো? মোস্ট অফ দ্য মেল পারসন স্পেন্ড দেয়ার লেজার টু টক অ্যামং দেমসেলভ ইন দ্য টি স্টল। মোস্ট অফ দ্য মেল পারসন স্পেন্ড দেয়ার লেজার টু প্লে সাম আউটডোর গেম। মোস্ট অফ দ্য মেল পারসন স্পেন্ড দেয়ার লেজার টু, কি বলছিলাম আরেকটা, to catch fish from the river. Most of the female person spend their leisure to gather on place. Most of the female person spend their leisure to help each other. কঠিন? ভেবে দেখেন তো, কঠিন না। আবার আপনি কি বলতে পারেন? অন দ্য আদার হ্যান্ড, মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, আবার ওইটাই বসান, টু ওয়াচ টেলিভিশন। বেশিরভাগ শহরের মানুষ তাদের অবসর সময়টা কাটায় কিভাবে? টিভি দেখে, টু ওয়াচ টেলিভিশন। মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টু ভিজিট, টু ওয়াচ টেলিভিশন, টু ভিজিট সাম রিমার্কেবল প্লেসেস লাইক জুস, পার্ক and other places. Most of the city people also spend their leisure to play some indoor game like carom, ludo, chess, etc. In this way, they spend their
টাইম। কঠিন? প্রায় 10টা সেন্টেন্স কিন্তু আমার এখানে বলা হয়েছে, সেম স্ট্রাকচার মেনটেন করে ভিতরে কিছু লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে আমরা সব কথাই ইংলিশে বলতে পারি বা নিতে পারি। How do you evaluate leisure? So I can say that leisure is very important for every person, because when we get some free time or free moment from our daily work or daily routine, we can regenerate our energy. By doing this, we can be more active, we can keep more concentration in our own work. For that reason, I can say that leisure is very important for every person. Every people should take leisure. এই যে লাস্ট একটা এন্ডিং নিয়ে আসলাম। So, কথা বলা কঠিন না, যদি আপনি সেভাবে পড়তে পারেন, সেভাবে যদি শিখতে পারেন। একবার ভেবে দেখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি আসেন, আমি আপনাকে স্পিকিং এ পারফেক্ট করে দিব। এটা খুব সহজেই করা যায়। আমরা নিজেরাই এগুলো পড়ে নাড়িভুড়ি বের করে ফেলি, আমরা কঠিন মনে করি গ্রামার ট্রামার শিখে। আবারও ওই 6টা সেন্টেন্স 7টা সেন্টেন্স ব্রেনে আনার চেষ্টা করেন তো, দেখেন আপনার কিন্তু মুখস্থ হয়ে গেছে বিষয়টা। কি বলছিলাম মনে আছে? এইভাবে আমি শিখাই আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের। মোস্ট অফ দ্য মেল পার্সন স্পেন্ড দেয়ার লেজার টু টক অ্যামং দেমসেলভ ইন আ টি স্টল, টু প্লে সাম আউটডোর গেম, টু, আরেকটা কথা কি বলছিলাম, টু ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার। ফিমেল পার্সন স্পেন্ড দ্য লেজার টু গ্যাদার ইন ওয়ান প্লেস, টু help each other. City people spend their leisure to watch television, to visit some remarkable places, to play some indoor game. কতগুলো হলো? এই যতগুলো হলো ততগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্স গুলো আরেকটু ঘুরায় ফিরে বিভিন্ন ভাবে মডিফাই করা যায়। বাট আমার রিজন তো এইগুলোই। তাদের কথা বলা কঠিন? কঠিন না। খুব সহজে কথা বলা। কেউ কি বুঝতে পারছেন কি বললাম? হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? বোঝা যায় Sir, I কথাগুলো? understand very well. হ্যাঁ, Uh, স্পিকিং। স্পিকিং কিভাবে করতে হয় বুঝতে পারছেন কি বললাম? স্পিকিং একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করে হয় না, প্যাসেজের উপর প্র্যাকটিস করতে হয়, তাহলে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়। একজন আরেকজনের সাথে কনভারসেশন করলে কি হয়? হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়্যার আর ইউ ফ্রম। একজনের সাথে কল কেটে গেল, আরেকজনের সাথে কথা বলছেন, ওই সেম কথাগুলোই বলছেন, কিছু বাড়ানো যায় না। একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে আটকে থাকতে হয়। বাট এক একটা প্যাসেজ এক এক টাইমের হয়, এক এক রিলেটেড হয়। প্যাসেজের উপর কথা বললে কি হয়? অনেক বেশি প্রফেশনাল হওয়া যায়, অনেক নতুন ভোকাবুলারি জানা যায়, অনেক বেশি অ্যাডভান্স হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়, যেটা ওই দুর্বল পার্সনের সাথে কনভারসেশন করে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। তো যে কথাটা বলছিলাম, আমার আমি আপনাদের আজকে ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, আমার বইয়ের কাজ চলতেছে, আমার নতুন এডিশনের একটা বই বের হচ্ছে। এই দেখেন, এই বইগুলোর কাজ চলতেছে, আমি এটা নিয়ে খুবই ব্যস্ত, সারা দিন রাত এটা নিয়ে কাজ করতেছি। তো তারপরেও ক্লাসটা নিলাম, যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপনাদের নিয়ে আসছি। তো আগামীকালও আপনারা, আহ আগামীকাল তো আর ফ্রি ক্লাস হবে না, পেইড কোর্সের ক্লাস থাকবে রাত 10টায়। তো যারা ভর্তি হতে চান, এখনো পর্যন্ত গত ক্লাসে যেটা হয়েছে, একটা ক্লাস হয়ে গেছে পেইড কোর্সের অলরেডি, সেটা রেকর্ড পেয়ে যাবেন যারা ভর্তি হবেন। আর সেন্ড মানি করে জানাবেন। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামীকাল থেকেই করতে পারবেন, 3 মাসের কোর্স। আর এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারে। আপনারা জানেন আমি কিভাবে পড়াই, কতটা পরিশ্রম করে পড়াই, সবকিছু শেখাই। তো আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকেই করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে আমি নিব। এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। আমার লেখা এই যে বইটা, এই বইটাও আপনারা হাতে পাবেন। একদম ওয়েল এনভায়রনমেন্টে পেড কোর্স, যারা গতকাল ক্লাস করছিলেন তারা জানেন প্রত্যেকটা স্টুডেন্টস এর কোশ্চেন করে, তাদের অ্যান্সার আমি নেই, এবং কতটা শান্ত পরিবেশে ধীরে সুস্থে প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে থাকি। তো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি এখানে পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই কোর্সের প্ল্যান গুলো সাজানো। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি আপনি স্পিকিং করতে পারেন, ভাইবা দিতে পারেন, আপনার অফিসে, স্কুল বা কলেজে একটা প্রেজেন্টেশন দিতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু প্রয়োজন এই ক্লাসগুলো থেকে পাবেন। 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস থাকবে। 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো থাকবে কনভার্সেশন, ট্রান্সলেশন
এবং প্রেজেন্টেশন ক্লাস, এই যে লাস্টে যে টপিকটা দেখালাম না, এইসব ক্লাস আমার 1-1.5 মাস পরে শুরু করি। বেসিক গ্রামার স্পোকেনের রুলস গুলো কাভার করার পর আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, স্পিকিং এক্সপার্ট করার জন্য। তো এইভাবেই উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এটাও আমি সুযোগ দিই, এই সুযোগটা কোথাও পাবেন না আপনি। বাকি 1,000 টাকা পরবর্তী মাসের এরকম টাইমে দিলেও হবে। এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে জানাবেন। আর যারা পার্সোনালি কথা বলতে চান, এই দুইটা নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা কথা বলতে পারবেন। তো যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত, আগামীকাল রাত 10টা থেকে ক্লাস করতে পারবেন, ভর্তি হয়ে যাবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আমি হয়তো এখান থেকে শিখতে পারবো, বুঝতে পারতেছি, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনারা প্রত্যেকে যে যার স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। ইভেন যারা আইএলটিএস এর এক্সাম দিবেন, আইএলটিএস এর উপর অনেকগুলো সেশন থাকবে, আপনি সম্পূর্ণরূপে এই কোর্সটা থেকে ডিরেক্টলি আইএলটিএস এক্সামে বসতে পারবেন। সেইভাবে আপনাকে প্রিপেয়ার করে দিব। এটুকু আমি বলে রাখলাম, যারা আসতে চান আসবেন। আমি আপনাদেরকে আগামীকাল থেকেই ক্লাসটা শুরু করেন, তাহলে একদম বেসিক থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।